শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ৬৮। সুখ দুঃখ উত্থান পাতন মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অধ্যায়, যা আজ বর্তমান, আগামীকাল তা অতীত। মানুষের মূলত অতীতের অভিজ্ঞতায় বর্তমানকে সাজায়, আর বর্তমানকে ভিত্তি করে গড়াতে চায় তার অদূর ভবিষ্যৎ। কিন্তু জীবন কি পরিকল্পনা মাফিক চলে? চলে না। বরং যখন যা পরিকল্পনা করে সেটারই বিপরীত কিছু ঘটে। মানুষ যাকে আঁকড়ে ধরতে চায় সেটাই সবার আগে হারিয়ে যায়। তখন মনে হয় যে না, পৃথিবী নিষ্প্রাণ হয়ে গিয়েছে, বেঁচে থাকার ইচ্ছে শক্তিটুকু হারিয়ে গিয়েছে। কিন্তু সময় যত গড়ায়, কিছুর অছিলা হলেও শূন্যের ঘরে শূন্যস্থানগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকে। ঠিক যেমন শীতকালে ঝরিয়ে পড়া প্রকৃতি যখন নিঃস্ব হয়ে পড়ে, তখনই কিন্তু বসন্তের আগমন ঘটে। গাছে গাছে ডালে ডালে নতুন কুড়ি গজাতে থাকে। শূন্য গাছটাও নিজের রূপে ফিরে পায়। এটাও জীবনের শিক্ষণীয় দিক। প্রকৃতি যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, ঝরে যাওয়া মানে শেষ নয়, হারানো মানে থমকে যাওয়া নয়, বরং কখনো কখনো ঝরে যাওয়া মানে নতুন কিছু সূচনাও হয়। ৩ দিন পরের ঘটনা। দেখতে দেখতে নির্বাচনের ৩ দিন পেরিয়ে গেছে। তবে চৌধুরী নিবাস থেকে শুরু করে সায়নের পার্টি অফিসে আনন্দের রেশ এখনো কাটেনি। বাড়িতে মেহমানদের আনাগোনা লেগেই আছে। যদিও সিটি কর্পোরেশন এবং পৌরসভার আইন অনুযায়ী বিজয়ী প্রার্থী ভোট পাওয়ার পরদিনই চেয়ারে বসতে পারে না। কারণ মেয়র হওয়ার পর বেশ কয়েকটি আইনি ধাপের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সব দায়িত্ব বুঝে নিতে আরও কিছুদিন সময় লাগবে সায়নের। এতে অবশ্য ভালো হয়েছে, শরীরটা ভীষণ খারাপ তার। হঠাৎ জ্বর আরও কাবু হয়ে গিয়েছে বেচারা। এমনিতেই ৩ বেলা করা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হচ্ছে। ওষুধের প্রভাবে ঘুম ঘুম ভাব বেড়ে গিয়েছে। বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছে। আবার কখনো রাত শেষে ভোর নামে, তাও বুঝতে পারে না। যে দেখিয়ে দা ঘুমালে শরীর থরথর করে কাঁপে, মাথা ঘুরে। তাছাড়া যে বিপদ থেকে বেঁচে ফিরেছে, টাইম টু টাইম ঔষধ না খেলে শীঘ্রই বিছানাগত হয়ে পড়ে থাকতে হবে। কিন্তু এখন কি আর পড়ে থাকার মতো পরিস্থিতি আছে? নেই। বোনটাকে বাড়ি আনতে হবে, বউটার যত্ন নিতে হবে, দায়িত্ববান মেয়র হতে হবে, বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে হবে। এখন কত কাজ, কত দায়িত্ব। একদিকে ঘুমন্ত শায়নের বুকে মাথা রেখে স্বর্ণের রাত কাটে তাকে দেখতে দেখতেই। একটুও ঘুমাতে যদিও পারে, চোখে বুঝে আচমকা চমকে উঠে শায়নকে হাতড়ে খুঁজতে থাকে। মস্তিষ্কে এখনো হারানোর ভয়টুকু গেঁথে আছে। বলে মনে হয় এই বুঝি স্বপ্নে ভেঙে গেল, এই বুঝি শায়ন হারিয়ে গেল। মনে যখন এসব ভাবনা জেঁকে বসে, তখন ঘুমন্ত শায়নকে ছুঁয়ে ছুঁয়ে দেখে, তার ক্ষততে আহত স্পর্শে হাত বুলায়, ঠোঁট ছোঁয়ায়। প্রিয় পুরুষের শরীরে কাটাছেঁড়া দেখে নীরবে চোখের জল ফেলে। সে যে ফিরে এসেছে, এজন্য যতবার তাকে ছোঁয় ততবারই শুকরিয়া যাপন করে। এখন সকাল 10টা, অথচ রোদের তাপ দেখে মনে হচ্ছে শরীর ঝলসে দেবে। দিনটা কেমন হতে যাচ্ছে সূর্য মামা যেন সকাল থেকে জানিয়ে দিচ্ছে। কিন্তু তাতে কি কাজকর্ম থেমে থাকবে? থাকবে না। কারণ দিনমজুর থেকে শুরু করে হত দরিদ্রদের পরিবারগুলোর কাজ করলে টাকা পাবে, আর টাকা পাবে এক মুঠো ভাত। তাদের জন্য রোদ কিংবা বৃষ্টি বড় না, বড় হলো পেটের ক্ষুধা। চৌধুরী পরিবারের সদস্যগুলো নাস্তা সেরে যে যার কর্মে বেরিয়ে গিয়েছে। বাড়ির গৃহিণীরা লেগে পড়েছে সাংসারিক কাজে। শায়ন আজও দেরি করে উঠে নাস্তা করলো। দুদিনের তুলনায় আজকে ঝরঝরে লাগছে, গায়ে জ্বর নেই। তাই আজমকে ডেকে নিয়ে নগর ভবনে আরেকটু টু মেরে পূর্বের পার্টি অফিসের সামনে পেতে রাখা বেঞ্চে বসলো। অনু ছেলেপুলের সঙ্গে আছে, কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। আজমের বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আজমের কেমন পাত্রী দরকার, এই নিয়ে তর্ক কথাবার্তা হচ্ছে। হঠাৎ চৌধুরী বাড়ির গাড়ি থামতেই শায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো। জানালা দিয়ে দেখলো স্বর্ণাকে মাথা বের করে দেখে শায়ন ক্রাচ নিয়ে খোঁড়াতে খোঁড়াতে গাড়ির কাছে গেল। বলল, কি হে লবাবেশ লাল সুন্দরী, ফুলটুসি সেজে কোথায় যাওয়া হচ্ছে? উঠে এসো। এই কথা শুনে শায়ন চোখ মুখ কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, দিনে দুপুরে ফাঁকা গাড়িতে ডাকছিস কেন? বাসায় বাপ ভাই নাই? বাপ ভাই আছে, কিন্তু জামাই নাই, তাই আপনাকে ডাকছি। ডাকার কারণ? বড় প্রেম পাচ্ছে, যদি প্রেম করতে সাহায্য করতেন খুব উপকার হতো। ছি ছি, চৌধুরী বাড়ির মেয়ের এত অর্থপতন। আসবে তুমি? ডাক্তারের কাছে যাব, লেট হচ্ছে। ডাক্তারের কথা শুনে শায়ন ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। সে বসতেই স্বর্ণ বিনা বাক্যে কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল। নিঃশব্দে প্রিয় ঘ্রাণে টেনে নিল। শায়ন তাকে বাহু ধরে আগলে নিয়ে কপালের একপাশে চুমু এঁকে চিন্তিত সুরে বলল, শরীর কি বেশি খারাপ? এত বমি হচ্ছে কেন? দিন দিন কমার বদলে বাড়তেই আছে। গতকাল রাত থেকে কিছুই খেতে পারিসনি, না খেলে আবার ছানা পুষ্টি পাবে কিভাবে? শালার ডাক্তার ভালো ওষুধ দিচ্ছে না নাকি? শালাকে চোদন না দিলে হবে না দেখছি। শাহানের কথা শুনে স্বর্ণ দুম করে তার উরুর উপরে কিল বসিয়ে দিল। তারপর আচমকা ধমকের সুরে বলল, খবরদার, ডাক্তারের চেম্বারে উল্টাপাল্টা কথা বলবে না। জীবনে দেখেছিস আমি উল্টাপাল্টা কথা বলেছি? আমি হলাম পুরুষ মানুষ, যা বলে মুখের উপরে বলার সাহসটা কি? ম্যাও ম্যাও করার স্বভাব আমার নেই।
তাছাড়া আমি জেন্টলম্যান, ওসব বাচাল মার্কা কথাবার্তা আমার মুখেও আসে না, তাই না? অথচ সেদিন দুপুরে দেখলাম আবেগে পড়ে আবেগীর বাপ হয়ে বলেছিলে রাজনীতি করবো না, ব্যবসা করবো। শুদ্ধ ভাইয়ের পাশকে না পেরে হুঁশ ফিরল। তুই কি আমাকে অপমান করলি? করলাম, গায়ে মাখলাম না। এই কথা শুনে স্বর্ণ না চাইতেও হেসে ফেলল। বেহাস নির্লজ্জা পুরুষটাকে এই কারণেই এত ভালোবাসে। তারপর খুনছুটি করতে করতে দুজনে ডাক্তারের কাছে গেল। ডাক্তার স্বর্ণকে চেক আপ করে জানালো আগের ঔষধ চলবে, ওজন কমে যাচ্ছে, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি করে পানি পান করতে হবে, সাবধানে হাঁটাচলা করতে হবে, জার্নি উঁচু সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা যাবে না। এতটুকু বলে ভদ্র হয়ে পাশে বসা শাওনের দিকে একবার তাকালেন। বুঝলেন এটা পেশেন্টের স্বামী, তাই তাকে উদ্দেশ্য করে আরও একটা সতর্কবাণী দিলেন। দুজনেই মাথায় রাখবেন আপনাদের অনাগত সন্তানের কথা, সহবাসের সময় সচেতনতা অবলম্বন করবেন। একটু অসচেতনতায় আপনাদের বাচ্চার ক্ষতি হতে পারে। স্বর্ণের বারণ শুনে সায়ন এতক্ষণ চুপচাপ বসেছিল, মন দিয়ে ডাক্তারের কথা শুনছিল। হঠাৎ এই কথা শুনে তার মনে হলো চুপ করে বসে থাকলে দায়িত্ববান স্বামী হওয়া যায় না। তাছাড়া সে যথেষ্ট সচেতন, ডক্টরকেও জানানো উচিত। তাই স্বর্ণকে উদ্দেশ্য করে বলল, আমি এখন সচেতনই থাকি, তাই বল না চান। এই তো গতকাল রাতে জেন্টাল ছিলাম, তুই না বলার পর আর জোর করেছি? তার কথা শুনে ডক্টর খুক করে কাশলেন। ভালো করে তাকালেন সামনে চেয়ারে বসা ভদ্রবেশের ছেলেটাকে। যথেষ্ট সুদর্শন, তবে মুখের লাগামে একটু সমস্যা আছে সেটাও বুঝলেন। একজন ডক্টর হিসেবে পেশেন্টকে সাবধান করা ওনার কাজ, তাই পাশে রাখা স্ক্র্যাচ থেকে মনে করিয়ে দিতে বললেন, আপনার তো পা ভাঙ্গা দেখছি। তাতে কি, অন্য কিছু তো আর ভাঙ্গা না। শাহানের জবাব শুনে স্বর্ণকার কুড়িয়ে তার দিকে তাকালো। ডাক্তার না হয় তাদের ভালোর জন্য কথাগুলো বলেছে, তাই বলে সেও এসব বলবে? চেম্বারে ঢোকার আগেও কত সুন্দর করে বোঝালো উল্টাপাল্টা কিছু না বলতে, অথচ বলে কিনা অন্য কিছু তো আর ভাঙ্গা না। সে আর কথা বাড়ানোর সুযোগ দিল না, কোনো মতে প্রেসক্রিপশনটা নিয়ে হাতে ধরলো। তাকে এভাবে রেগে যেতে দেখে শায়ন ভীষণ অবাকই হলো। বউটা হঠাৎ রেগে গেল কেন? যা বলার ভদ্রভাবেই তো বলল, খুলে তো আর দেখায়নি, তাও রেগে গেল। স্বর্ণ চলে যাচ্ছে দেখে সৌবউয়ের পেছনে পেছনে যেতে যেতে বলল, রাগিস না বউ, আস্তে হাট, ব্যথা পাবি তো। আচ্ছা যা, ভাঙা ভাঙা। তার কথা শুনে স্বর্ণ দাঁড়িয়ে গেল। হাতে থাকা পানির বোতলটা ছুটতেই শায়ন কাজ ধরে ফেলল। কি আশ্চর্য! তার কথা শুনে স্বর্ণ দাঁড়িয়ে গেল। হাতে থাকা পানির বোতলটা ছুটতেই শায়ন কাজ ধরে ফেলল। কি আশ্চর্য! ভাঙা না বললেও রেগে যাচ্ছে, আবার ভাঙা বললে তেড়ে মারতে আসছে। এই কোন পাগলের ছাগলের বউ জুটেছে তার কপালে? এসবের চক্করে এখন তো নিচে দোটানায় পড়ে যায়। আসলে ভাঙা নাকি ভাঙা না, কিন্তু বউটাকে তো এখন সামলাতে হবে। এত রাগারাগি মোটেও ভালো না। তাই 32 পাটি দাঁত বের করে হেসে বলল, রাগ করে না পাখি, শান্ত হো। আসলে হয়েছে কি, ভাঙতে গিয়েও ভাঙেনি। স্বামী স্ত্রীর ভালোবাসার ফল তাদের সন্তান। তাহলে বেবি কনসিভ হয়েছে কিনা জানার জন্য মায়ের ইউরিন লাগবে, বাবার লাগে না কেন? বাবা কি তার সন্তানকে ভালোবাসে না, নাকি বাবার ভালোবাসার কাতারে পড়ে না? কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল করে প্রশ্ন করা করল রুবা। তার এমন অহিত কথা শুনে ঐশ্বর্য বিরক্ত হলো। হাতের বইটা রেখে জবাব দেওয়ার আগেই কিছু স্মরণে আসতেই কাবা কাবা স্বরে বলল, রুবা, কোথায় তুমি? রিপোর্ট নিতে এসেছি। কি এসেছে? পজিটিভ। কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঐশ্বর্য থমকে গেল, হাত চলে গেল পেটে। ড্রয়িং রুমে বসে আছে সিতারা, সিমিন, সিরাত। তাদের দিকেই তাকিয়েছিল। তাকে পেটে হাত দিয়ে দেখে চাপুচার বুঝে গেলেন। সিতারা পুরো নাচাতেই ঐশ্বর্য এক প্রকার লাফিয়ে নিচে রুমে এলো। বেশ কয়েকদিন ধরে ওনারা তিনজা ঐশ্বর্যকে খেয়াল করেছিলেন, অভিজ্ঞ চোখে ধরে ফেলেছিলেন বাড়িতে আরও একটা সুখবর আসতে চলেছে। কিন্তু ঐশ্বর্য মানতে রাজি না, বারবার বলছিল এরকম উইক সারা বছরই থাকে সে। প্রেশার সবসময় লো থাকে, মাথা ঘুরানো স্বাভাবিক ব্যাপার, এসব কিছু না ওইসব বলে মানতে রাজি ছিল। তারপর জোর করে ইউরিন আর ব্লাড টেস্ট দুটোই করিয়েছে। সেই টেস্টের রিপোর্ট আনতে গিয়েছিল রুবাব। রিপোর্ট দেখে কিছুক্ষণ ট্যাপ করে তাকিয়েছিল রুবাব। অবিশ্বাস্য লাগছে ব্যাপারখানা। সে হাসপাতাল থেকে বেরিয়ে তাদের রোদের মধ্যে দাঁড়িয়ে ঐশ্বর্যকে কল দিল। উক্ত কথাখানা বলতেই বুঝলো ঐশ্বর্য কাছে, তাও কিছু বলল। তাকে নিশ্চুপি দেখে ঐশ্বর্য বলল, সরি। পরিকল্পিত ছিল তাই না? সরি বলেছি তো। এটা আমার প্রশ্নের উত্তর হলো, জানতে চাচ্ছি পরিকল্পিত কি না। আমি কিন্তু বলেছিলাম আরও কিছুদিন পর বেবি নেব। তুমি খুশি না রূপা? আমাদের সন্তান, আমাদের ভালোবাসার ফল। তুমি আমার অনেক কষ্টের প্রাপ্তি ঐশ্বর্য। রূপাবের কথায় ঐশ্বর্য থমকে গেল। গড়গড়িয়ে গাল বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। রূপাব রেগে আছে, তাও স্বাভাবিক সুরে কথা বলছে। সে অকারণে ঐশ্বর্যের সঙ্গে জোরে কথা বলে না, ঐশ্বর্য নিজেও বুঝে। তাই কিছুক্ষণ চুপ থেকে থেমে থেমে বলল, সে তো তোমারই অংশ। এসেছে না হয় একটু তাড়াতাড়ি, তাতে ক্ষতি কি? পিজা খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি এসো। কথা বলে ঐশ্বর্য কল কেটে দিল। রূপা কান থেকে ফোন সরিয়ে রিপোর্টের দিকে তাকিয়ে রইল।
কিছুদিন আগে শুদ্ধ যখন তার সন্তানকে কবর দিল তখনও খারাপ লেগেছিল। ভাই কষ্ট পাচ্ছে দেখে তারও খুব কষ্ট হয়েছিল। শান বাড়ি ফিরে বাবা হওয়ার কথা জেনেও কেঁদেছিল। কাঁদতে কাঁদতে আবারও হেসেও ছিল। আল্লাহ যে এত বড় নিয়ামত দান করেছে তাই বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। সেই মুহূর্তে সায়নের অবস্থা দেখে খুব হেসেছিল। মায়ের খুশিতে খুশিও হয়েছিল, কিন্তু আজকের নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না। বুঝতে পারছে না কেমন লাগছে। নিজের বাবার কথা খুব মনে পড়ছে। কতদিন বাবাকে বাবা বলে ডাকে না। বাবা নামের কেউ কাঁধে হাত রাখে না। সে আবারও রিপোর্টে হাত বুলিয়ে ঝাপসা চোখে তাকালো। না, সত্যিই পজিটিভ। সত্যি কেউ আসছেন, কিন্তু তার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা হারা ছেলেটা নাকি বাবা হবে। ছোট থেকে বাবার স্নেহ ছায়া না পাওয়া ছেলে নাকি কারো ছায়াবৃক্ষ হবে। আদরের সুরে ডেকে বুকে ঠান্ডা করবে। সে বাবা হবে, আর ঐশ্বর্য মা হবে। মাহারা মেয়েটাও মাতৃত্বের স্বাদ পাবে। পৃথিবীতে কেউ নেই বলে আফসোস করা ঐশ্বর্যের একটা শক্তি হবে, বাঁচার অবলম্বন হবে। এসব ভেবে তার চোখজোড়া পুনরায় ভিজে উঠল। শার্টের বাহুতে চোখ মুছতেই আবারও ভিজে উঠল। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সামনে তাকাতেই দেখে শখ দাঁড়িয়ে আছে। তাকে চোখ মুছতে দেখে শখ হাসতে হাসতে বলল, যতই কাঁদো ট্রিট কিন্তু চাই চাই। ক্লাস শেষ না, চল বাড়ি চল। আজ না, পরশু দিন যাব। গাড়িতে বস, ড্রপ করে দিই। অর্ক আসছে। দুজনের কথার মাঝখানে সেখানে অর্ক এসে পৌঁছালো। শখ অর্ক থেকে জানালো খুশির খবর। এই নিয়েও রুবাব আর অর্কের খোঁচাখুচি হলো, হাসাহাসি হলো। অর্ক জোর করে মিষ্টি খাওয়ার দাওয়াত নিল। অতঃপর বিদায় নিয়ে যে যার বাড়ির পথে রওনা হলো। রুবাব হাত ভর্তি করে মিষ্টি এনে সবাইকে মুষ্টিমুখ করালো। বাড়ির সবার কাছে পৌঁছে গেল সুখবরের কথা। হই হই করতে লাগলো সবাই। ভীষণ খুশিও হলো, কত দোয়া করলো। তারপর নিচে কিছুক্ষণ থেকে রুবাব রুমে যেতেই ঐশ্বর্য গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ালো। ছলছল চোখে তাকাতেই রুবাব দুই হাত প্রসারিত করে ঐশ্বর্য তার বুকে ঝাঁপিয়ে পড়ল। শব্দ করে কেঁদে উঠল। রুবাব খুশি না ভেবে প্রথমে ভয় পেয়েছিল। রুবাব ছলছল চোখে ঠোঁটে চেয়ে হাসি ফুটিয়ে ঐশ্বর্য কপালে মাঝখানে আদর রেখে দিল। তারপর কপালে কপাল ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ আর কথা বলল না, বাক্য বাইরে হলো না। অথচ বুঝে নিল দুজন দুজনকে, সত্য জন্ম নেওয়া তাদের নির্মল অনুভূতিকে। আজ সোমবার 13 এপ্রিল 2026। দিন গুনতে গুনতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ শীতলের শুনানি। জেলা কোর্টের রায় মানতে পারেনি বিধায় নতুন করে হাইকোর্টে আপিল করেছে শুদ্ধ। আজ নতুন করে সেই কেসেরই শুনানি ঘোষণা হবে। পূর্বের মতো এক বুক আশা নিয়ে চৌধুরী বাড়ির সবাই আদালতে উপস্থিত হয়েছে। ওদের আগ্রহে তাকিয়ে আছে আদালতের মূল ফটকের দিকে। কারণ শীতলকে এখনো আনা হয়নি। মূলত তাকে দেখানোর জন্যই সবার মন ব্যাকুল হয়ে আছে। আধ ঘন্টা পর পুলিশি পাহারায় শীতলকে আনা হলো। মেয়েটার হাতে হ্যান্ডকাপ নেই, পরনে ধূসর রঙের থ্রি পিস। মাথা নিচু করে হেঁটে এক প্রান্তে দাঁড়ালো সে। তারই পাশে দাঁড়ালো 4 জন মহিলা পুলিশ। কথা বলতে গিয়েও পুলিশ অ্যালাউ করবে না, তাই অদূরে দাঁড়িয়ে দেখলো সিমিন। তারপর আঁচলে চোখ মুছে নীরবে সেখান থেকে সরে এলেন। এখন বাজে দুপুর 1টা। সিরিয়াল অনুযায়ী শীতলের মামলা 6 নাম্বার। আজ সারাদিনের কেসগুলো শেষ হতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছে। তাই বিচারক জানিয়েছে একেবারে লাঞ্চের পরে শীতলেরটা ঘোষণা করবে। ততক্ষণ অপেক্ষা। বরাবরের মতো শীতল চুপ করে বসে আছে আদালত প্রাঙ্গণে। এসব অব্দি মুখ তুলে কারো দিকে তাকায়নি, মনে তো তাকানোর সাহস হয়নি। সারা রাত কান্নার ফলে চোখের পাতা ফুলে আছে, মুখটাও ফ্যাকাশে। দূরে দূরে বুক নিয়ে আবারও এসেছে নিজের ভাগ্যের পরীক্ষা দিকে। সে জানে না কি হবে, কি লেখা আছে ভাগ্যে। যখন থেকে শুনেছে আবার আপিল করা হয়েছে তখন থেকে অঝরে কেঁদে যাচ্ছে। অজানা ভয়ে বুকে কুকড়ে যাচ্ছে। ভীষণ ভয় লাগছে। ভয়টা মূলত শুদ্ধকে নিয়ে, কারণ মানুষটা এক বুক আশা নিয়ে এখনো প্রাণপণে লড়ে যাচ্ছে। আশা ছাড়েনি, হার মানেনি। যেখানে সে নিজে হাল ছেড়ে দিয়েছে সেখানে শুদ্ধ এখনো পূর্বের মতোই অটল। আজকেও যদি ফলস্বরূপ কিছু নাই হয়, তাহলে হয়তো একেবারে ভেঙে পড়বে। আর তার ভেঙে পড়া মুখ সহ্য করতে পারবে না সে। মানতে পারবে না তার বিশুদ্ধ পুরুষের হার। ঠিক এই চিন্তায় ভেতরটা অস্থির হয়ে আছে। চোখের পানিতে পথ দেখা মুশকিল হয়ে যাচ্ছে। সে যখন নিজের চিন্তায় মুশকুল, তখন শুদ্ধ এলো। মহিলা পুরুষগুলো হাসতে হাসতে একটু সরে দাঁড়ালো। শুদ্ধকেও কিছু বললো বোধহয়, শুনতে পেল না শীতল। একটা বেঞ্চের উপরে নিশ্চুপ বসে থাকতে দেখে শুদ্ধ বলল, কংগ্রাচুলেশন। একটু পরে কি হবে না হবে এটা নিয়ে চিন্তা মাথায় কাজ করছে তার। অথচ এই লোক এসে কিনা অভিনন্দন জানাচ্ছে। সে অশ্রু ভেজে চোখে তাকিয়ে দেখলো ব্যক্তিগত পুরুষটাকে। পরনে কালো শার্ট, ক্রিম কালার গ্যাবার্ডিন প্যান্ট। চোখের নিচে কালিগুলো যেন নির্ঘুম রাতের সাক্ষী। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি সরিয়ে ধীরালয়ে বলল, কেন? কারণ আপনি ফুপি হতে যাচ্ছেন। জানি তো। না, জানেন না। এবার আপনার রুবাব ভাই বাবা হতে যাচ্ছে। এই মুহূর্তে এমন সংবাদ পেয়ে শীতলের ঠোঁটের করে হাসি ফুটল। গাড় ঘুরিয়ে একবার রুবাব ঐশ্বর্যের দিকে তাকালো, মন থেকে বলল, আলহামদুলিল্লাহ। আমার সব ভাই বোনেরা ভালো খুশি থাকুক, সুস্থ থাকুক, আর বরটা রিহাবের জেলে ভেসে যাক। শীতলের জবাব দিল না। জবাব দেওয়ার ভাষা থাকলে তো জবাব দেবে। তখন শুদ্ধ তার চোখে মুখের অবস্থা থেকে পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, চোখে মুখের এই হাল কেন? এই হাল দেখার জন্য এত কষ্ট করে যাচ্ছি?
বলেছি না আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন চোখ দিয়ে এক ফোঁটা পানি বের না হয়। এসব দেখতে পারি না আমি, ভালো লাগে না আমার। আমার কথা শুনতে ভালো লাগে না? আমার প্রতি একটু মায়া হয় না, তাই না? একটুও হয় না। শীতল দৃষ্টি নামিয়ে নিল, থুতনি গিয়ে ঠেকলো গলার সাথে। ঠোঁটজোড়া কেঁপে উঠল, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না। নীরবে কাঁদতে লাগলো, ফোঁটা ফোঁটা চোখের পানি ঝরে পড়ল কামিজের ওপরে। কেঁদেছে বলে বকছিল, অথচ এখন তারই সামনে কাঁদতে শুরু করলো। এ পাগল ছাগলে করবে কিসে? এটাকে নিয়ে কোথায় যাবে? কি করলে বুঝবে? ও তারও ধৈর্য সীমার লিমিট ক্রস করতে শুরু করেছে। সে আর পারছে না, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারল না। বলতে যতটুকু স্থির আছে ততটুকু থাকবে না। তাই নিজেকে শক্ত করেছে আবৃত করে মলিন হাসলো। শীতলের মুখে তুলে মুখ চোখ নামিয়ে দিতেই শীতল কান্নারত কণ্ঠে থেমে থেমে বলল, কেন জানি খুব ভয় লাগছে। কথাখানা বলে শীতল পুনরায় ডুকরে কাঁদতে লাগলো। তার ভয় লাগছে তাই কাঁদছে, অথচ শুদ্ধ তাও পারছে না, বোঝাতে পারছে না এই মুহূর্তে তার ভয়টা ভেতরটা কেমন হচ্ছে, কি চলছে সে নিজেও জানে না। শীতলের জামিন না হলে এবার সে কি করবে, কিভাবে নিজেকে সামলাবে? আর স্বাভাবিক থাকার শক্তি কিনা তাও জানে না। তবে সময় আছে। এত দূর এসে শেষ মুহূর্তে যেন শক্তি ফুরিয়ে যাচ্ছে। তবুও সে বরাবরের মতোই নিখুঁতভাবে নিজের ভয়টুকু আড়াল করে ফেলল। শীতলকে সাহস দিতে বলল, ভয় নেই, আল্লাহ ভরসা। আজও যদি জামিন না হয় আবার কোনোভাবে চেষ্টা করব। এভাবে আর কতদিন? যতদিন না আমার সুখ আমি ফিরে পাবো, যতদিন না আমার শূন্য বুকে পূর্ণ হবে, ততদিন না আমার ভালো যত থাকাটুকু পরিপূর্ণ হবে আমার। একথা বলে শীতলের কান্নার বেগ বাড়ল। শুদ্ধর হাতটাকে আঁকড়ে ধরে হাতে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলো। আজকাল বড্ড আফসোস হয় সে কেন আরও আগে শুদ্ধকে বুঝতে পারেনি, কেন তার পবিত্র ভালোবাসার গভীরতা বোঝেনি, কেন বোঝেনি মানুষটা এত যত্ন করে ভালোবাসতে জানে, এত যত্ন করে আগলে রাখতে জানে। যদি আরও আগে কোনাক্ষরে টের পেত তাহলে আরও বেশি কিছুদিন তার সঙ্গে থাকতে পারত, ভালোবাসার মানে বুঝত। আবার কবে আসবে সুদিন, কবে বাড়িতে ফিরতে পারবে, কবে আদরে বিড়াল ছানার মতো প্রায় পুরুষটার বুকে শান্তি খুঁজে পাবে। আজ সহ্য হয় না, আর না ধৈর্য কুলাচ্ছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে বাড়ির সবাই অশ্রুভেজা চোখে এদিকে তাকিয়ে আছে। কয়েক মাস যাবৎ কাঁদতে কাঁদতে দিন কেটেছে শীতলের। এভাবে দেখতে পারে না শুধু শীতলকে। কতদিন তাদের খুনসুটিপূর্ণ মুহূর্ত দেখেনি, ঝগড়া করতে দেখেনি, মুখে না বললেও তাদের চালচলনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের দৃশ্য চোখে পড়েনি। কই সেসব সুখ? কোথায় হারালো সেসব দিন? ওনারা আজ সবাই সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানালো এবার যেন এই দ্রুত প্রাণ এক হতে পারে। ছেলে মেয়ে দুটোর কেউই ভালো নেই। পৃথিবীর সামনে এমন সুখ এনে দিলেও তারা ভালো থাকবে না, হাসবেও না, যদিও না দুজন দুজনকে পাশে না পায়। সায়ন ঘাসের উপরে পা দুটো মেলে দিয়ে বসে পড়েছে। দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এক দৃষ্টে তাকিয়ে আছে চঞ্চল দুটি প্রাণের দিকে, যাদের প্রণয়ের সূচনা হয়েছিল তারই হাত ধরে, যারা ভালো না বাসার প্রণ করেও পাগলের মতো দুজন দুজনকে ভালোবেসেছে। প্রত্যেকদিন ঝগড়াঝাটি মারামারি করে কেউ কাউকে দেখতে না পারার অভিযোগেও জানিয়েছে। অথচ ভাগ্যের ফেলে আজকে তারাই একে অপরের কাছে পাওয়ার বাকল হয়ে কাছে। অথচ তাদের প্রণয়ের সূচনা হওয়ার আগেই বলেছিল এমন একদিন আসবে যেদিন দুজনকে চোখে হারাবে, পাগলের মতো ভালোবাসতে শিখবে। এরা দুজনই হবে তাদের দেখা বেস্ট কাপল। সব মিলে গিয়েছে, তার প্রতিটা বাক্য অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। প্রাণ ভাঙা করার পরেও অপরাধে খুব করে অভিশাপ দিতেও ইচ্ছে করেছে তারা যেন আর কখনো আলাদা না হয়, কখনো কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। জীবনের বাকি দিনগুলো অনাবিল সুখে যেন বৃষ্টি হয়ে ঝরে। এখন যেমন ওরা দুজনে দুজনের শক্তি হয়ে আছে, সারা জীবন যেন তাই থাকে। ঘড়িতে সময় 2টা বেজে 30 মিনিট। কিছুক্ষণের মধ্যে আদালত কক্ষে যেতে হবে। বিশাল মাঠের মধ্যে সারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, শয়ন, স্বর্ণ, রুবাব, ঐশ্বর্য, অর্ক সহ সিতারা, সিবিন, সিরাত, আজম, শামস, সৃজন, হাসান, সান্ডি, কামরান কেউই বাদ নেই। আজকে সবাই এসেছে, সবাই তাকিয়ে আছে তাদের দিকে, সবার চোখে জল, সবার মনে ভয়। একটাই চাওয়া সবার, এবার ভালো কিছু হোক। কান্না ভেজা চোখে আদালতে প্রবেশ করলেও সবাই যেন হাসি মুখে বের হোক। এসে গেল সেই ক্ষণ। শুদ্ধর মলিন মুখের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে আদালত কক্ষে প্রবেশ করলো শীতল। দাঁড়াতে হলো আসামি কাঠগড়ায়। চৌধুরী বাড়ির বড়রা আদালত কক্ষে প্রবেশ করলেও বাকিরা মাঠে বসে অপেক্ষা করতে লাগলো, কারণ সবাই প্রবেশের অনুমতি পেল না। কক্ষে বিচারক প্রবেশের আগ মুহূর্তে অহেতুক কথা না বলার সাবধান বার্তা না দিল। একটু পরে বিচারক এলেন, বললেন, নিচের আসনে বসলেন। বিচারক বিচার কার্য শুরু করলো। পুরো কক্ষে তখন পিনপতন স্তব্ধ। শুদ্ধ আজও নিশ্চুপ হয়ে বসে আছে। শীতলের মুখ থেকে টেনশনে যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। দরদর করেও ঘামছে। 1 বছরের রায় তার বুকের বিশাল বড় পাথর তুলে দিয়েছে। 1 বছর শীতলকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না সে, পারবেও না থাকতে, যার কারণে আজ আবারও এখানে উপস্থিত হতে হয়েছে। আজকের রায় হয় তার বুকের পাথর সরাবে, নয়তোবা আরও বড় করে পাহাড় তুলে দেবে। তবে শেষটা দেখেই ছাড়বে। এক পর্যায়ে বিচারকের রায় ঘোষণার সঙ্গে
ঘনিয়ে এলো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে শীতলের দিকে তাকালেন। শীতল তখন ওনার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হলেও চোখ সরালো না, ভয় পেয়ে মাথা নতও করল না। তাদেরকে বিচারক পুনরায় ফাইলে দৃষ্টি নিবদ্ধ করলেন। পূর্বে রায়ের কাগজগুলো বেশ সময় নিয়ে দেখলেন। অতঃপর এক পর্যায়ে মৃদুস্বরে গলা খাকারি দিয়ে রায় ঘোষণার প্রস্তুতি নিলেন। আদালত কক্ষে তখন একেবারে নীরব, শুধু শোনা যাচ্ছে ঘূর্ণয়মান ফ্যানের শব্দ। বিচারক এবার গুরুগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, তদন্ত রিপোর্ট এবং জেলা আদালতের নথি পর্যালোচনা করে আদালতের এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সংগঠিত অপরাধটি ছিল তাৎক্ষণিক এবং সম্পূর্ণ আত্মরক্ষামূলক। পরিস্থিতির শিকার হয়ে আসামি চরম পথটি বেছে নিতে বাধ্য হয়েছিল। এতটুকু শুনে শুদ্ধ নিঃশ্বাস যেন আটকে এলো। সে হাতের মুঠো শক্ত করে শীতলের মুখের দিকে তাকালো। শীতলে তখন নিষ্প্রভ ফ্যাকাশে মুখে পাথরের মতো চেয়ে আছে শুদ্ধর দিকে। এখন যে রায় আসুক না কেন, তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখানে তাদের কোনো হাতও নেই, কিছু বলারও নেই, কিছু করারও নেই। বিচারক তখনও গম্ভীর কণ্ঠে বলে চলেছেন, এই নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস অবৈধভাবে নিজের কাছে রাখার অপরাধে আসামিকে আরও 50,000 টাকা অর্থ প্রদান করা হলো। একই সাথে আসামির বয়স, সামাজিক পটভূমি এবং মানসিক অবস্থা বিবেচনা করে জেলা আদালতের পরবর্তী সাজা বাতিলপূর্বক করে সসম্মানে খালাস দেওয়া হলো। আসামিকে এখান থেকে নিজ গৃহে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। এতটুকু শুনে চোখের পাতা বন্ধ করতেই শুদ্ধ চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল। বুকের ভেতরটা কেমন যেন করেছে, ভাষায় প্রকাশ করার মতো না। দুই চোখ দিয়ে পানি নিয়ে তার ঠোঁটে ফুটল বিজয়ের হাসি। অবশেষে সে পেরেছে অভিলাষকে নিজের করে ফেরাতে। ফিরে গিয়েছে তার সুখ, হাসি, ভালো থাকা টুকু। পুরো কক্ষে তখন সবার চোখে আনন্দ অশ্রু ঝরেছে। বিচারক নিজের রায় ঘোষণা শেষ করে উঠে চলে গেলেন। উনি যেতে শীতল কাঠ করে মাথা টেকিয়ে শব্দ করে কেঁদে উঠল। এর কান্না পুরো কক্ষের দেওয়ালে দেওয়ালে যেন প্রতিধ্বনিত হলো। বুক ফাটা কান্না এত করুণ হয়। বোনকে এভাবে কাঁদতে দেখে সায়ন রূপক ছুটে গিয়ে বোনকে বুকে আগলে নিল। বোনকে থামাবে কি, কিছু বলার মতো অবস্থায় আছে কি তারা? নেই তো। এতক্ষণে বহু কষ্টে দমে আটকে বসেছিল, শীতল থামছে না, তাকে থামানো অবস্থায় যাচ্ছেই না। দেখেও নিজেরাও উচ্চ শব্দে কাঁদতে লাগলো। তাদেরকে কাঁদতে দেখে সারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী, সিতারা, সিমিন, সিরাত দ্রুত পায়ে এগিয়ে এলেন। গুটি গুটি পায়ে এগুলো স্বর্ণ আর শখ আর ঐশ্বর্য। শুধু চুপ নয়, অনর সেভাবেই বসে রইল শুদ্ধ। কাঁদুক সে, প্রাণ খুলে কাঁদুক, কেঁদে নি, কেঁদে কেঁদে বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো হালকা করে নি। এতদিন যে কষ্টে গুমড়ে মরেছিল, সেসব কষ্ট এখানে মাটি চাপা দিয়ে দিই। সে চুপ করে শুনল শীতলের হৃদয় বিদারক কান্না, কান্না মিশ্রিত সুরে বলা প্রতিটি কথা, প্রতিটি বাক্য। শীতল তখনও শাওনের হাত আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদেই বলে যাচ্ছে, আমি কোন সাহসে বাড়িতে যাব ভাইয়া? কি করে ওই বাড়িতে ঢুকবো? আমার আমার বাবা ওই বাড়িতে নেই ভাইয়া। বাড়ি গিয়ে কাকে বাবা বলে ডাকবো? কি আমায় ডাকে ছুটে এসে বুকে আগলে নেবে? আমি কাকে আমার কষ্টের দিনগুলোর কথা জানাবো ভাইয়া? শেষবার যখন বাড়ি গিয়েছিলাম, আমার বাবা কাপড় পরে কত আরামেই না ঘুমোচ্ছিল। কত ডাকলাম, উঠল না। মাথায় হাত রেখে বললো না, কাঁদে না মা। বাবা সবসময় তোমার সঙ্গে আছি ভাইয়া। আমার বাবা আমাকে ফাঁকি দিয়েছে ভাইয়া। আমার বাবা আমার ফেরার অপেক্ষা করেনি। আজ মুক্তি ঠিকই হলো, কিন্তু আবার কলিজার টুকরো বাবাকে হারিয়ে ফেললাম। আমি আর পাবো না আমার বাবাকে, আর দেখতে পাবো না আমার বাবার হাসি মাখা মুখ, আর পাবো না বাবার গায়ের গন্ধ। আমি আমি কি এই অভাব কি দিয়ে পূরণ করব? কি করে এই আফসোস মেটাবো আমি? কাকে ডেকে আমি আমার কলিজা ঠান্ডা করব? তার করা আকুতিতেও উপস্থিতি প্রতিটা সদস্য অঝরে কাঁদতে লাগলেন। অবাক করা ব্যাপার, এক কোণে দাঁড়ানো পুলিশটাও কাঁদছে। বুকে গিয়ে যেন লাগছে শীতলের প্রতিটা কথা। তার জায়গায় না দাঁড়ালেও কথাটি হৃদয়খানা এফার ওপর করে দিচ্ছে। শুধু আর বসলো না, চোখ মুছতে মুছতে কক্ষ থেকে বেরিয়ে গেল। আর যেতে যেতে মনে মনে বলল, কেঁদে নে ব্যাঙাচি, মন প্রাণ খুলে কেঁদে নে। এটা যেন তোর জীবনের শেষ কান্না হয়। তোর কান্না বড় বিধ্বংসী রে, আমার ভেতরটাকে ভেঙে চুরে একাকার করে দেয়। এদিকে বাহিরে অর্ক, হাসান, কামরান, আজম, অর্ক, শামস, সৃজন অস্থির পায়ে পায়চারি করছে। টেনশনে তাদের বেহাল অবস্থা। শুদ্ধ কক্ষ থেকে বেরিয়ে মাঠে আসতেই তাকে ঘিরে ধরলো। শুদ্ধ শুধু সম্মতিসূচক মাথা নাড়তেই তারা একসুরে চিৎকার করে উঠল, আলহামদুলিল্লাহ। টেনশনে এক একজনে ঘেমে নিয়ে একাকার অবস্থা। আজম মাঠে ধপ করে শুয়ে পড়ল। তার খাতনা করার এক সময়ও এতটা টেনশন করেনি। এতক্ষণে আসরে আজান হয়ে গিয়েছে। ঘড়িতে তখন 4:20। শুদ্ধ ঘড়িতে সময় দেখে দ্রুত পায়ে অফিসারের কাছে ছুটল। শীতলের বাড়ি ফেরা নিয়ে কথা তুলল, কিন্তু যে ভয় পাচ্ছিল অবশেষে সেটাই হলো। যতই জামিন হোক, আজ বাড়ি ফেরা হচ্ছে না শীতলের। কারণ জামিন হলেও রিলিজ অর্ডার সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাতে হয়। সেটি কেন্দ্রে পৌঁছাতে রিলিজ অর্ডার গ্রহণের সময় শেষ হয়ে যায়। তাছাড়া সূর্যাস্তের পর সন্ধ্যার পর বন্দিকে দেখা করার সুযোগ দেয় না। সেখানে বাড়ি ফেরার আশা করা একেবারে অযৌক্তিক। এটাই নিয়ম। বছর বছর না, যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। তারা নিয়মের বাইরে যেতে পারবে না।
আজকে রাতটুকু না হয় কেন্দ্রে কাটিয়ে আগামীকাল সকালে বাড়ি ফিরবে। এতদিন এত কষ্ট করলেও আরও একটু করুক। সূত্তর বলার কিছু রইল না, বোঝাতে পারল না তার মনের অবস্থা। তবে এটাই স্বস্তির কথা, জামিন হয়ে গিয়েছে। এদিকে অফিসারের হুকুম পেতেই মহিলা পুলিশ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আদালত কক্ষ থেকে বের হলো। বাড়ির বাকি সদস্যরাও পেছন পেছন বেরিয়ে এসেছে। শুধু তাদের দিকে তাকিয়ে এগিয়ে গেল। শীতল কেমন রিয়াক্ট করে কে জানে। তাও সে হাসি মুখে বলল, আসরে আজান পড়ে গেল, কেন্দ্রে যেমন দেখা করতে দিত না, ওই নিয়ম এখনো ছাড়বে না। আর একটা রাতের ব্যাপার। শীতল কিছু বলল না, শুধু ঘাড় কাত করে সম্মতির সূচক মাথা নাড়ল। তখনই সাম্য ডেকে উঠতেই শীতল জানে তাকাতেই দেখতে পেল সায়ন, রুবাব, অর্ক, আজম, কামরান, হাসান, সাম্য, সৃজন হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাদের কিছু বলার আগে সবাই হাত তুলে ইশারায় স্যালুট করলো। অর্থাৎ অনেক কষ্টযুদ্ধে শেষে তোমার কঠিন পথযাত্রা শেষ। তুমি মুক্ত, তুমি বিজয়ী, তুমি সাহসী। একজন সাহসী বোন হয়ে ভাইয়ের বিপদে রুদ্রাগ্নি রূপে আবির্ভাব হওয়ার জন্য তোমায় সালাম। তাদের এহেন কাণ্ডে শীতলের চোখ জোড়া জলে ভরে গেল। কতদিন পর মন খুলে হাসলো। যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই পা বাড়াতেই অর্ক হঠাৎ চেঁচিয়ে বলল, হে শালিকা, কাল কি তাহলে আরেকবার সাজাবো কি আমার বন্ধুকে বড় বেশে? একথা শুনে শীতল তাকালো সূর্যর দিকে। অনেকদিন পর তার গায়ে দুটো লজ্জায় লালিমাই দেখা গেল। বাকিরা হেসে পেল এভাবে লজ্জা পেতে দেখে। শীতল আর দাঁড়ালো না, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে এগিয়ে গেল। আর সূর্য তখনও দুই পকেটে হাত গুজে সময়ের হিসেব কষতে লাগলো। আজ বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 10টা, অর্থাৎ আর মাত্র 16 ঘন্টা। এই 16 ঘন্টা কাটাতে পারলেই শীতলকে তৃষ্ণার্ত বুকে জড়িয়ে নিতে পারবে, বুক ভরে শ্বাস নিতে পারবে। এতদিনের কষ্ট, সব কষ্টের সমাপ্তি ঘটবে। অসময়ের মেঘ কেটে তাদের সবার জীবনে সুসময়ের সূর্য উঠবে।